সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করবো স্বাস্থ্য সুরক্ষার কিছু সহায়ক তথ্য নিয়ে। সহায়ক তথ্য তোমাদের মধ্যে পরীক্ষায় বই থেকে কিছুই আসে না, শুধুমাত্র তোমাদের বইয়ের বাইরে থেকে সবকিছু আসে। তো সেই বইয়ের বাইরে থেকে আমি কিছু তথ্য তোমাদের সামনে নিয়ে এসেছি। সহায়ক তথ্য আমাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কিন্তু সব খাদ্যই সহায়ক নয়। শারীরিক ও মানসিক বিকাশের জন্য নিরাপদ সুষম খাদ্য অত্যন্ত জরুরি। বয়স উপযোগী নিরাপদ সুষম খাদ্যের পরিকল্পিত অভ্যাস আমাদের সুস্থ সবল জীবনদান করে, আবার এর অভাবে শরীর ও মনে নেতিবাচক প্রভাব পড়ে এবং নানা ধরনের রোগব্যাধি হয়। পুষ্টিগুণে পরিপূর্ণ হলেও খাবারের পরিস্থিতি, পরিবেশন, খাবার সংরক্ষণ পদ্ধতি সঠিক না হলে তা আর নিরাপদ থাকে না। স্বাস্থ্য রক্ষায় আবার পুষ্টি হওয়ার পাশাপাশি নিরাপদ হওয়া খুবই জরুরি। অন্যথায় যে খাবার আমাদের জীবন বাঁচায় সেই খাবারই হতে পারে আমাদের রোগ ব্যাধির অন্যতম কারণ। দূষণের কারণে খাবার অনিরাপদ হয়ে যায়। খাবার কি কারণে অনিরাপদ হয়? খাবার অনিরাপদ হওয়ার প্রধান দুটি কারণ হলো খাদ্যে ভেজাল ও দূষণ। খাদ্যে ভেজাল ও দূষণের বিস্তর পার্থক্য আছে। হ্যাঁ, খাদ্যে ভেজাল যখন কেউ ইচ্ছাকৃতভাবে মূল খাদ্যদ্রব্যের সাথে কোনো উপাদান যোগ করে বা খাদ্য উপাদানের কিছু অংশ জুড়ে দেয়, তা খাদ্যের গুণগত বা পুষ্টিমান হ্রাস করে, তা অথবা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কারণ হয়, সেটাই খাদ্যে ভেজাল। খাদ্য দূষণ: কাঁচা বা রান্না করা খাদ্যদ্রব্যে কখনো কখনো ইট বা পাথরের টুকরা, চূর্ণ, প্লাস্টিক বা ধাতব বস্তুর উপস্থিতি দেখতে পাই, যা এক ধরনের খাদ্য দূষণ। খাদ্য উৎপাদনের সময় ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক, যেমন বালাইনাশক, পশু-পাখি, মৎস্য রোগের ঔষধ ইত্যাদি, কিংবা খাদ্য প্রক্রিয়াকরণের সময় কৃত্রিম রাসায়নিক অথবা পরিবেশিত খাদ্য থেকে খাদ্য আসা ভারী ধাতু নির্ধারিত মাত্রার উপর উপস্থিত থাকে, তাকে রাসায়নিক দূষণ বলে। এটা খাদ্য উৎপাদনের প্রক্রিয়া চলাকালীন অজ্ঞতাবশত বা অনিচ্ছাকৃতভাবে খাদ্যে যুক্ত হয়ে থাকে। বিভিন্ন ধরনের জীবাণু, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইট, ছত্রাক ইত্যাদি ক্ষতিকর মাত্রার প্রভাব আরেক ধরনের খাদ্য দূষণ হয়ে থাকে। খাদ্য দূষণ রোধে করণীয়: উৎপাদন বা প্রক্রিয়াকরণের সময় যে খাদ্য দূষণ হয়ে থাকে তা রোধ করার জন্য উৎপাদনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হয়। তবে খাদ্য প্রস্তুতকরণ, পরিবেশন ও সংরক্ষণের সময় যে খাদ্য দূষণ হয়ে থাকে তাকে নিম্ন উল্লেখিত পদক্ষেপ গ্রহণ করে ব্যক্তিগতভাবে অনেকাংশে তা রোধ করা সম্ভব। যেমন রান্নার আগে কাঁচা শাকসবজি বা ফলমূল নিরাপদ পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করা। চাল, ডাল, গম বা গম জাতীয় দানাদার খাদ্য পণ্য থেকে কাপড়, প্লাস্টিক বা কাপড়ের টুকরা, ধাতব পদার্থ ইত্যাদি ঝেড়ে অফিসে ফেরত দেওয়া। রান্না করার সময় মাথার চুল বেঁধে বা হেয়ার ক্যাপ পরে নেওয়া। হাতের নখ কেটে পরিষ্কার করে রাখা। রান্নাঘর কীটপতঙ্গ বা পোকামাকড় মুক্ত ও পরিষ্কার রাখা। ভাঙাচোরা জিনিসপত্র ব্যবহার না করা। ঠিক তাপমাত্রায় খাবার তৈরি এবং সংরক্ষণ করা। নিরাপদ পানি এবং সাবানে ভালোভাবে হাত, জিনিসপত্র এবং তোয়ালে ব্যবহৃত কাপড় ধুয়ে ভালোভাবে শুকিয়ে নেওয়া। মাছ, মাংস ও শাকসবজির জন্য আলাদা ব্যাগ করা। বাটি, ছুরি এবং শাকসবজি আমরা কাঁচা খেয়ে থাকি, তা কাটার আগে ভালোভাবে নিরাপদ পানিতে ধুয়ে নেওয়া। মাছ, মাংস বা শাকসবজি সঠিক তাপমাত্রায় সম্পূর্ণ সিদ্ধ করে রান্না করা। সম্ভব হলে অসুস্থ অবস্থায় খাবার রান্না বা পরিবেশন করা থেকে বিরত থাকা। একজন অসুস্থ মানুষের হাঁচি বা কাশির মাধ্যমে রোগ জীবাণু ছড়ায়। খাওয়ার আগে খুব ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে, যাতে হাতে ধুলোবালু বা অন্য কোনো প্রকার জীবাণু থাকলে সেটা পরিষ্কার হয়ে যায়। ফ্রিজে খাবার সঠিক তাপমাত্রায় সংরক্ষণ করা, যেমন অল্প দিনের জন্য সাধারণ রেফ্রিজারেটরে এবং দীর্ঘদিনের জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করা। ফ্রিজে সংরক্ষণের সময় কাঁচা এবং রান্না করা খাবার একসাথে না রাখা, এতে বাসা খাবারের জীবাণু দ্বারা রান্না করা খাবার অনিরাপদ হয়ে যেতে পারে। বিভিন্ন পরিস্থিতিতে খাদ্যের অবশ্যই হতে দেখা যায়, অথচ পৃথিবীতে অনেক দেশ আছে যারা খাদ্যের অভাবে খুবই মানবেতর জীবনযাপন করে। বিশ্বজুড়ে ধনী কিংবা নিম্ন আয়ের সব দেশে খাদ্য অবশ্যই একটি বড় সমস্যা। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার এক সমীক্ষা অনুযায়ী সারা বিশ্বে খাদ্য উৎপাদনের 1/3 নষ্ট বা অপচয় হয়। জাতিসংঘের খাদ্য ও কৃষি অবস্থার সংজ্ঞা অনুসারে ফুড লস ও ফুড ওয়েস্টকে একত্রে খাদ্য অপচয় বলা হয়, যা রোধ করা একান্তভাবে জরুরি। এবার তোমরা একটু কষ্ট করে পড়ে নিবে। খাদ্যের গুণগত মান হারানো বা ফুড লস, খাবারের বর্জ্য বা ফুড ওয়েস্ট। সঠিকভাবে ও সঠিক তাপমাত্রায় সংরক্ষণ, বাজারজাতকরণ, বিপণন বা না হওয়া এবং খাদ্যদ্রব্য নষ্ট হয়ে যাওয়া। সংরক্ষিত খাবার পোকামাকড়, ইঁদুর বা অন্যান্য প্রাণী দ্বারা খাওয়া বা নষ্ট করা।
প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি বা অনাবৃষ্টির কারণে ফল না হওয়া বা উৎপাদন কমে যাওয়া। আর কি আছে? খাবারের বর্জ্য বা ফুড ওয়েস্টে বাড়িতে বা রেস্তোরাঁয় প্রয়োজনীয় অতিরিক্ত খাবার আয়োজন করার কারণে অতিরিক্ত অংশ ফেলে দেওয়া, রান্না করে অতিরিক্ত খাবার সঠিক তাপমাত্রায় সংরক্ষণ না করার কারণে খাবার নষ্ট হয়ে যাওয়া। এগুলো তুমি একটু পড়ে নিবে। খাদ্য পদ্ধতির খাবার তৈরি ও রান্না কিছুর উপায়: লাল বা চালের ভাত খাওয়া, বসা ভাত বা ভাতের মার না ফেলে রান্না করা, শাকসবজি আগে ধুয়ে পরে কেটে নেওয়া, মাছ মাংস বা শাকসবজি সঠিক তাপমাত্রায় সম্পূর্ণ সিদ্ধ করে রান্না করে, এতে জীবাণু মরে যায় এবং খাদ্যের পুষ্টিগুণ বজায় থাকে। এটা ছিল প্রথম অধ্যায়ের সহায়ক তথ্য। আমরা দ্বিতীয় অধ্যায়ের সহায়ক তথ্য দেখবো। এটা হলো শারীরিক ফিটনেস। এখানে কি শারীরিক ফিটনেস যে কয়েকটি উপাদানের উপর নির্ভর করে: দম, শক্তি, গতি, ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা, কোঅর্ডিনেশন বা সমন্বয়। এবার তোমরা নিজের উপরে নিবে একটু কষ্ট করে। দম, শক্তি, স্ট্রেংথ, স্পিড, ফ্লেক্সিবিলিটি, কোঅর্ডিনেশন, শারীরিক ফিটনেস বজায় রাখার জন্য সাঁতার, উপকারিতা, যোগব্যায়াম, সুখাসন, এটা কিভাবে করতে হয় এটা দেওয়া আছে, উপকারিতা দেওয়া আছে। সমাসন পদ্ধতি, উপকারিতা, ভদ্রাসন পদ্ধতি, উপকারিতা, বজ্রাসন পদ্ধতি, উপকারিতা, শবাসন, বৃক্ষাসন, হিল রেইজ, হাফ স্কোয়াট জাম্পস, বানি হাফস। সাপে কাটা বা পানিতে ডুবে যাওয়ার প্রাথমিক চিকিৎসা: সাপে কাটা, সতর্কতা, সাপ কামড় দিলে যা করতে হবে, রোগ কি করা যাবে না, পানিতে ডোবা প্রতিরোধ, পানিতে ডোবা প্রাথমিক চিকিৎসা, সিপিআর প্রয়োগের নিয়ম, ধাপ 1 থেকে 5 ব্যবহারের নেতৃত্ব, দল গঠন, দ্বন্দ্ব ব্যবস্থাপনা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি। তুমি একটু নিজেরা পড়ে নেবে। এখন আমরা তৃতীয় অধ্যায়ের সহায়ক তথ্য দেখব। সেটা হলো তৃতীয় অধ্যায়ের সহায়ক তথ্য। সহায়ক তথ্য তোমরা একটু নিজেরা পড়ে নাও। সাধারণত যেসব কারণে মাংসের চাপ তৈরি হয়: মানসিক চাপের নেতিবাচক প্রভাব, মানসিক চাপ ব্যবস্থাপনা, অনুশীলন 1, এটা হলো নিয়ম কারণ সব। অনুশীলন 2, অনুশীলন 3। নিজেদের মানসিক চাপ ব্যবস্থাপনা আপনি কি নিয়মিত এই কৌশলগুলো চর্চা করতে পারেন? সম্পর্কে আরো তথ্য পেতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এটা ছিল তোমাদের সবকিছু সহায়ক তথ্যগুলো। তোমার একটা ভুল হয়েছিল আর কি, প্রথম অধ্যায়ের সহায়ক তথ্য মূলত এইটা, বাকিগুলো ছিল শেষের 3 অধ্যায়গুলো। প্রথম অধ্যায়ের সহায়ক তথ্য কি? দৈনন্দিন জীবনে আমরা যে কাজগুলো করি তাই আমাদের জীবনাচরণ, এগুলোর মধ্যে যে অভ্যাস বা কাজগুলো আমাদের শরীরকে ভালো রাখে, শারীরিক স্বাস্থ্য বিষয়ক অভ্যাস বা কাজ ঠিক একইভাবে যেগুলো মনকে ভালো রাখে, তার মানসিক স্বাস্থ্য বিষয়ক যেগুলো আমাদের সম্পর্কে উপর প্রভাব ফেলে আমাদের ভালো বা খারাপ রাখে, তা হলো সামাজিক স্বাস্থ্য বিষয়ক কাজ। শারীরিকভাবে ভালো না থাকলে তা মনের উপর নেতিবাচক প্রভাব পড়ে। আবার এই প্রভাব থেকে নিজের প্রতি বা অন্যদের প্রতি ভালোবাসা, সহমর্মিতা কিংবা দায়িত্ব পালনে অনীহা কাজ করে। শরীর বা মন ভালো না থাকলে খেতে ইচ্ছে হয় না, খেলাধুলা কিংবা অন্যদের সাথে আনন্দ গল্প করায় কাজ করে না। মা বাবা, অন্যান্য আপনজন কিংবা বন্ধু বা সহপাঠীর সাথে ভুল বোঝাবুঝি বা মনোমালিন্য হলে, যেমন অনেক সময় মন খারাপ হয়, খেতে ইচ্ছে হয় না, কাজে মন বসে না, কারোর সাথে বলতে ইচ্ছে হয় না, দুর্বল লাগে শরীরে এবং মনে শক্তি কমে আসে। আমাদের ভালো থাকা বা না থাকার সাথে শরীর, মন ও পারস্পরিক সম্পর্কগুলো নিয়ে ভালো থাকা বা না থাকার গভীর সম্পৃক্ততা রয়েছে। যখন আমরা মন ও পারস্পরিক সম্পর্কগুলো নিয়ে ভালো থাকি তখন আমরা সম্পূর্ণভাবে ভালো থাকি। ভালো থাকলে ইংরেজিতে ওয়েলবিং বলে। আমরা মনে রাখবো সেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে স্বাস্থ্য হলো শারীরিক, মানসিক এবং সামাজিক সুস্থতার একটি সম্পূর্ণ অবস্থা, শুধুমাত্র রোগ বা দুর্বলতার অনুপস্থিতি নয়।
অনেকেই মনে করেন অসুস্থ না হলে আমরা সুস্বাস্থ্যের অধিকারী, এই ধারণা একেবারে ঠিক নয়। আমরা যখন শারীরিক, মানসিক ও সামাজিক স্বাস্থ্যকে একসাথে ভালো রাখতে পারবো তখনই কেবল আমরা সুস্বাস্থ্যের অধিকারী হব। তো এইসব তোমাদের এসব সহায়ক তথ্য এগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং পরীক্ষায় যে প্রশ্ন আসুক এগুলা দ্বারা তোমরা সহজে উত্তর তৈরি করতে পারো। সেজন্য আমি তোমাদের এই তথ্যগুলো দেখিয়েছি। তো আশা করি সে পর্যন্ত, পরবর্তীতে তোমরা অন্য কোনো পরীক্ষার কোনো প্রস্তুতি নিয়ে দেখবো, হয়তো পরীক্ষার প্রশ্নও দেখতে পারি। তো আমার ভিডিওগুলো ভালো লাগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে। ধন্যবাদ সবাই।